মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। ন্যায় বিচারের প্রত্যাশা মায়ের। রোহিঙ্গা সংকটের ৯ বছর, একজনও ফিরতে পারেনি মিয়ানমারে। সমস্যা বাড়ছে কক্সবাজারে। বিআইডব্লিউটি এর নাম ভাঙিয়ে বিদেশি প্রতিষ্ঠানের পণ্যবাহী নৌযান থেকে চাঁদাবাজি, বাধাগ্রস্ত হচ্ছে ব্যবসা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ঘোষণা, তীব্র প্রতিক্রিয়া তেহরানের, অর্থনৈতিক সংকটের শঙ্কা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, সাথে আছে শাকিল আহমদ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য আজকের এই দিন ঠিক করেছেন। গত বছর 5ই মার্চ রাতে শিশু আসিয়া নির্মমতার শিকার হয় মাগুরা সদর উপজেলায়। রমজানের ছুটিতে শহরের নিজ নান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গেলে শিশুটি ধর্ষিত হয়। বোনের শ্বশুর হিটু শেখ শুধু ধর্ষণই করেনি, হত্যারও চেষ্টা চালান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় শিশু আসিয়ার। এমন ভাবে ফাঁসি দিয়ে মারুক যাতে আসিয়া যেন মরে গেছে শাস্তি দিয়ে ওইরকম শাস্তি দিয়ে যাতে ওর মারে। শাস্তি পাইছে আসামি, এরকম হইলে মানে হাজার হাজার লোক এরকম কাজ করবে না। হাইকোর্টে যখন রায় হয়েছে তখন এইরকম ঘটনা ঘটিছে যাতে আর না ঘটাতে পারে ফাঁসি হলে যারা যারা হত্যা হচ্ছে তাদের ফাঁসি যেন হয়। আমরা চাই রায়টা যাতে দ্রুত কার্যকর এবং আইনের প্রতি আস্থা রাখতে চাই, যাতে সরকার আমাদেরকে সুন্দর একটা ন্যায় বিচার বা এরকম ঘটনা যাতে না ঘটে, সরকারের প্রতি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করি। দর্শক, এ নিয়ে আমরা আরো খবর জানবো। মাগুরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইলিয়াস মিথুন। ইলিয়াস, জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি কি এবং দেশবাসীর প্রত্যাশা জানাবেন আমাদেরকে। শাকিল, যেমনটি জানাচ্ছিলেন আপনি যে মাগুরার আলোচিত আমাদের আসিয়ার হত্যা এবং ধর্ষণের যে ঘটনাটা ঘটেছিল গত 25 সালের 5 মার্চ, সেই ঘটনাটিতে কিন্তু মাগুরার যে বিচারিক আদালত, সেই আদালতে তার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এই মৃত্যুদণ্ডের রায় কার্যকরের জন্য কিন্তু ডেথ রেফারেন্স হাইকোর্টে এবং হিটু শেখের যে আপিল, সেই আপিলের রায় আজকে ঘোষণা করা হবে। আমি এখন আছি মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে। এখানে কিন্তু আমরা আসিয়ার মায়ের সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু তার প্রত্যাশা জানার চেষ্টা করছেন। তার কাছে শুনবো যে আসলে তার প্রত্যাশা কি চাচ্ছেন। আমার এই মুহূর্তে চা একটাই, যে মাগুরা জেলাতে ফাঁসির রায় হয়েছে, এই রায়টা এখনো কার্যকর হয়নি। তা আমার ওইটাই সবচাইতে বড় কষ্ট, যে এখন যে আজকে যে রায়টা ঘোষণা হবে আমি জানতাম না, এখন এই মুহূর্তে জানতে পারছি। আমি চাই যে তার ফাঁসির রায়টা দ্রুত কার্যকর হয়। কোনো ভয়ভীতি আছে কিনা? হ্যাঁ, ভয় তো আছে, ভিতরে তো ভয় আছে। এই যে হিটু শেখের 2 ছেলে, রাতুল শেখ আর হলো সজীব শেখ, তা সজীব শেখ তো মাঝে মাঝে এমনি আসে তো আসলেই তো আমার ভয়, দেখা যাচ্ছে তার বাপ জেলে রয়েছে, একটা বাচ্চা আমার চলে গেছে, আর একটা বাচ্চা স্কুলে যায়, ওই বাচ্চাটা। দর্শক, যেমনটি শুনছিলেন, আজকে কিন্তু এই রায়কে ঘিরে আসিয়ার মায়ের কিন্তু মনে ভয় রয়েছে যে এই রায়ের পরে কোনো ধরনের ঘটনা বিশৃঙ্খলা ঘটে কিনা। এই বিষয়ে কিন্তু তিনি জানাচ্ছিলেন যে রায়কে ঘিরে তার মনে ভয় দ্বিধা রয়েছে, কেননা তার নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনটি কিন্তু তিনি জানাচ্ছিলেন। তো আমরা আশা করব মাগুরাবাসীর প্রত্যাশা, আসিয়ার মায়ের প্রত্যাশা, যে নিম্ন আদালতে অর্থাৎ মাগুরায় যে আদালতে যে রায় রয়েছিল হিটু শেখের মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ড যাতে বহাল থাকে, এমনটাই প্রত্যাশা তাদের। এই ছিল মাগুরা থেকে আসিয়ার বাড়ি থেকে সকল দেশবাসী একই প্রত্যাশা করছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মাগুরা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইলিয়াস মিথুন। রাজধানীর খিলগাঁওয়ে স্বাভাবিক মৃত্যু ভেবে সুরতহাল পোস্টমর্টেম ছাড়াই দাফন করা হয় 4 সন্তানের বাবাকে। কিছুদিন পর
সিসিটিভি ফুটেজ দেখে স্ত্রী সহ পরিবারের সদস্যদের ধারণা বড় সন্তানই হত্যা করেছে। সেই মামলায় 3 দিনের রিমান্ডে দিয়েছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে মরদেহ উত্তোলন করে পোস্টমর্টেম রিপোর্টে সামনে আসবে প্রকৃত তথ্য। বিস্তারিত রমিজ হুসাইনের রিপোর্টে। 27 জুন বিকাল 4:50 দরজার তালা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় 70 ঊর্ধ্ব ফরিদউদ্দিন আহমেদকে। পার্শ্ববর্তী খিদমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই রাতেই খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফন করা হয় 4 সন্তানের এই জনককে। মৃত্যুর 4 দিন পর কৌতূহলবশত সেদিনের সিসিটিভি ফুটেজ দেখতে বসেন স্ত্রীসহ 2 সন্তান। এতে দেখা যায় ফরিদউদ্দিনের ঘরের সামনে সোফায় ঘুমিয়ে আছেন তার বোন। বিকাল 4:20 বাবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় বড় ছেলে আশরাফ উদ্দিন। কিছুক্ষণ পর 10 বছরের নাতনি ঘরটির সামনে দিয়ে যাওয়ার সময় কিছু একটা শুনতে পেয়ে ডেকে তোলেন ফরিদউদ্দিনের বোনকে। দৌড়ে গিয়ে দরজাটি ভেতর থেকে বন্ধ পান তারা। রান্নাঘর থেকে শিল এনে চেষ্টা করেন দরজা ভাঙার। মনে হলো অনেক ভারী একটা কিছু করলো। ওখানে শোনা যাচ্ছে আল্লাহ আল্লাহ, ছেড়ে দে মা মা, এরকম। টাইলসে হচ্ছে গিয়ে পা, এখানে বাড়ি খালে যেমন আওয়াজ হয় না, ওরকম আওয়াজ হচ্ছিল। ভাই দরজা আটকেছেন কেন? ভাই দরজা খুলেন, ভাই দরজা খুলেন। বাইরে খালি আল্লাহ আল্লাহ এই দুটো শব্দ আমি পাইছি। আমি তো আনাইয়া তোমার আম্মুর ডাকতো, তোমার আম্মুর ডাকতো। তারপরে বউ আসলো দৌড়াইয়া, আইসা প্রথম চাকু নিল, তারপর বটি নিল, অনেক চেষ্টা করলো, নিজের হাত পা দিয়া যেভাবে পারে ওইভাবেই করতেছে। খবর পেয়ে বাসায় ছুটে আসেন ছোট ছেলে ইলিয়াস আহমেদ। তার ঘরে থাকা বিকল্প চাবি এনে খোলেন বাবার ঘরের দরজা। 4:50 অচেতন অবস্থায় বের করে আনা হয় তার বাবাকে। এর ঠিক 10 মিনিট পর বাবার ঘর থেকে বের হয়ে নিজের ঘরে চলে যায় বড় ছেলে আশরাফ উদ্দিন। পরিবারের সদস্যদের অভিযোগ, বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে বড় সন্তান। ও বলে আমি বাথরুমে দিচ্ছি, পরে বলছে ঘরে গেছিলাম টাকা নিতে বাবার কাছ থেকে। বাবা যদি এরকম মারা যায় আর এত এত আওয়াজ করতেছি আমরা, তো ও কি কিছুই শুনে নাই? পুলিশকে বলে সে নাকি বারান্দায় লুকায় ছিল। বারান্দায় কেন লুকায় থাকবে? আমি দরজা অনেক জোরে জোরে লাথি দিছি, পুতা দিয়ে ভাঙছি, চিৎকার চেঁচামেচি করছি। ফরিদউদ্দিনের স্ত্রীর অভিযোগ, উচ্ছৃঙ্খল জীবনযাপনে বাধা ও পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে নিজ বাবাকে হত্যা করেছে তার বড় সন্তান। 50-50 দেওয়ার লোক অনেক আছে। মনে করেন 12 তলা ফাউন্ডেশন এখন পারবে না, 10 তলা করবে। ওখানে ওই বলতেছে ওই লোকের 5টা দিয়ে দিতে হইব আর আমাদেরকে 3টা দিবে। ডিট লেখা লই এসে পড়ছে, কোনো লোক আনে না সামনে। পরে উনি কইতাছেন না আমি দিব না, আর অর্ধাহদ্দি যদি দেয় তো লোক লিয়া আমি দিব। এরই মধ্যে হত্যা মামলায় গ্রেপ্তারের পর 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বড় ছেলেকে। ঘটনার সময় বারান্দায় থাকার কথা স্বীকার করলেও অস্বীকার করেছেন হত্যার অভিযোগ। লাশের সুরতহাল এবং পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরেই বলা যাবে যে এটা স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সাক্ষ্য প্রমাণের সঙ্গে জিনিসগুলো মেলালেই বোঝা যাবে যে আসলে রহস্যটা কি। এরই মধ্যে কবর থেকে মরদেহ উত্তোলনের আদেশ দিয়েছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পরিবারটির প্রত্যাশা, তদন্তের মাধ্যমে সামনে আসুক প্রকৃত ঘটনা। সন্তান যদি খুন করে তাহলে মানুষে কি এই লালন পালন করে টাকা পয়সা খরচ করে সন্তান পালবো? রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে রংপুরে শিক্ষক পরিবারের 4 জন হত্যার তদন্তভার কোতোয়ালি থানা থেকে গোয়েন্দা বিভাগে দেওয়া হয়েছে। সোমবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী। অধিকতর স্বচ্ছ তদন্ত ও দ্রুত চার্জশিট দেওয়ার জন্যই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তী বাড়ি পরিদর্শন করেছেন আগের এবং নতুন দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তারা। বারবার প্রতিশ্রুতির পরও 9 বছরে মিয়ানমারে ফিরতে পারেনি একজন রোহিঙ্গাও। দেশটির সদিচ্ছার অভাব আর নতুন নতুন বাহানার গেরাকলে আটকে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া। এর মধ্যে নিয়মিত ঢুকছে নতুন নতুন রোহিঙ্গা। ক্যাম্পেও বছরে জন্ম নিচ্ছে অন্তত 35,000 শিশু। সব মিলিয়ে 12 লাখ রোহিঙ্গার ভারে এখন বহুমুখী সমস্যায় জর্জরিত কক্সবাজার। দেখতে দেখতে বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে 9 বছর পার করেছে প্রায় 12 লাখ রোহিঙ্গা। গণহত্যার মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গারা এখনও ফিরতে পারেনি নিজ ভূমে। আপাতত নেই ফেরার কোনো আশাও।
কেননা তাদের নাগরিকত্ব স্বীকৃতি নিয়ে বারবার নানা বাহানা হাজির করেছে মিয়ানমার। বাংলাদেশে আলাদা যে 9 বছর পর্যন্ত আলাদা তারা জায়গা দিয়ে গিয়া দিয়ে বেশা বেশি শুক্রিয়া ইতারা আর যাত্রা আমার তারা সাহায্য করছি তারা ভিডিও রাখি আজ 9 বছর ইন্টারন্যাশনাল কমিউনিটি যে দাসে ওয়াদা দিল তারা যে কমিটমেন্ট গুজে হিন একখানো তারা ইমপ্লিমেন্ট ন করে আর হদুন অসলি রোহিঙ্গা বাসিন্দা আর হেন তার কারণে তো ফুড়ুটি আর এখন বাংলাদেশে তো যাই রই দেন। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে 2021 সাল থেকে এখন পর্যন্ত ক্যাম্পে খুন হয়েছে 264 জন, অস্ত্র উদ্ধার হয়েছে 466টি, অপহরণের শিকার 935 জন। পুলিশের দাবি মাদক, খুন, অপহরণ ও মানব পাচারের মতো অপরাধ নিয়ন্ত্রণ করছে রোহিঙ্গারা। এই যে একটা সামাজিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে, এই যে মানবিক আশ্রয় দিয়ে আমরা নিজেরাই এখন অমানবিক পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। বিশেষ করে আমাদের মাদক, মানব পাচার, অপহরণ, এই তিনটা অপরাধের সাথে যে তিনটা অপরাধের ব্যাপক রয়েছে আমাদের টেকনাফ ক্রিয়া কেন্দ্রিক, এগুলোর সাথে সরাসরি রোহিঙ্গারা জড়িত। এখনও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হয়নি। গত 2 বছরে অন্তত 1.5 লাখ রোহিঙ্গা নতুন করে ঢুকেছে। তার উপর প্রতি বছর জন্ম নিচ্ছে 30 থেকে 35 হাজার শিশু। এমন পরিস্থিতিতে বাড়ছে তহবিল সংকট। So that refugees can return in voluntary, dignified, secure and safe to Myanmar. বিশেষজ্ঞরাও বলছেন রোহিঙ্গা প্রত্যাবাসনে অনিশ্চয়তার পেছনে রয়েছে মিয়ানমারের সদিচ্ছার অভাব। তাই সামনেও তেমন আশা দেখছে না শরণার্থী কমিশন। মিয়ানমারের জায়গা থেকে এক ধরনের অসহযোগিতা এবং মিয়ানমারের জায়গা থেকে এক ধরনের সদিচ্ছার অভাব, আন্তরিকতার অভাবের কারণে মিয়ানমারে কোনো রোহিঙ্গা ফেরত যায় না। বাংলাদেশ চাইলেই যে প্রত্যাবাসন করতে পারবে বিষয়টা তো এরকম হলে তো বাংলাদেশ সফল হয়ে যেত। এটি মূলত নির্ভর করছে মিয়ানমার সরকারের উপর। এখন পর্যন্ত 7,000 রোহিঙ্গা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে গেছে। তবে এই তৃতীয় দেশে যাওয়ার বিষয়টি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার ব্যাপারে বিমুখ করে তুলবে বলে মত বিশেষজ্ঞদের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।